सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে মা শারদাময়ী মিশন বিদ্যালয়ে যে শিক্ষক দিবস আয়োজিত হয়েছে তাতে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় স্বামী শ্রীমুখী স্বামীজি মহারাজ, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। উপস্থিত আছেন ডক্টর তন্ত্রিজা চৌধুরী, যে মাকে প্রণাম, বারাসাত গভর্নমেন্ট কলেজে প্রতিষ্ঠা করেছেন। আর এই স্কুলে যারা পরিচালন সমিতিতে রয়েছেন ওনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে সকল অভিভাবক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকেও সশ্রদ্ধ অভিনন্দন জানাই। আর অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাই ছোট ছোট আমার ভাই বোনেদের, এখানকার ছাত্রছাত্রীদের। আমাদের কাছে দুটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে গুরু পূর্ণিমা আর একটি হচ্ছে শিক্ষক দিবস। গুরু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা, তার গুরুত্ব এই জন্যে যে এই দিন আমরা যে পড়া বিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যা যার কাছ থেকে লাভ করি সেই গুরুর উদ্দেশ্যে আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই। আর শিক্ষক দিবস দিন একটু আগে ওয়েলকাম অ্যাড্রেসিং বলা হলো, যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন 5 সেপ্টেম্বর। সেদিন অপরা বিদ্যা আমরা যাদের কাছ থেকে লাভ করি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জ্যোতিষ, অথর্ব শাস্ত্র, আমাদের চিকিৎসা বিজ্ঞানী হোক বা শস্ত্র বিদ্যাই হোক, সেই অপরা বিদ্যা যাদের কাছ থেকে আমরা লাভ করি তাদের বলা হয় আচার্য। এই শিক্ষক দিবসে শিক্ষক বা আচার্য যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর দিন। আজকে এই স্কুলে যারা আছেন মূলত তিনটি ভাগে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একদল হয়েছেন যারা শিক্ষক শিক্ষিকা, যে যেমন ওয়েলকাম অ্যাড্রেস স্বাগত ভাষণ বলা হলো যে বাচ্চা জন্মাবার প্রথম কিছুদিন মায়ের কাছে থাকে, তারপর শিক্ষকদের কাছে আসে। আমাদের উপনিষদে আমরা দেখি চার্যবর্গ নিজেকে সুন্দরভাবে বলছেন যে মানুষ 3 রকম ভাবে শিক্ষিত হয়: মাতৃমান, পিতৃবান, আচার্যবান। প্রথমে মায়ের কাছে যেগুলো শেখে একদম ছোটবেলায়, সেই অবস্থায় যারা লাভ করেছে তাদের বলা হয় মাতৃমান। একটু বড় হলে কৈশোরে বাবার কাছে আসে, আর একটু পারিবারিক জিনিস এবং অন্যান্য কিছু বাইরের জিনিস শেখে, পিতৃবান। তারপরে হয় এবার স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে শেখে, তাদের বলা হচ্ছে আচার্যবান। যাজ্ঞবল্ক্য সেখানে দেখা যায় বুক চুকে যান, তার থেকে বলছেন আমি 3 রকম ভাবে শিক্ষা লাভ করেছি, আমি মাতৃমান, পিতৃবান এবং আচার্যবান হিসেবে শিক্ষা লাভ করেছি। তো এখানে যারা আছেন মূলত বেশিরভাগ যারা পড়াবেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা, আর একদল আছেন অভিভাবক অভিভাবিকা, আর একটি হচ্ছে এখানকার যারা স্টুডেন্ট ছেলেমেয়ে রয়েছে। তো ছেলেমেয়েদের কিভাবে তৈরি করবে, আমরা একটু সময়ের জন্য এসে ওদেরকে আমরা যতটা না বলতে পারবো বরং ভালো হয় অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা করবেন। কারণ তাদের কাছে স্কুলে এই বাচ্চাগুলো 3-4 ঘন্টা থাকে, বাকি সময় কিন্তু মা বাবার কাছে থাকে, প্যারেন্টসদের কাছে থাকে। সুতরাং বুঝতে হবে ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাবে। যেমন স্কুলে মাস্টারমশাইদের, দিদিমণিদের দায়িত্ব রয়েছে, মা বাবাদেরও একটা কিন্তু বড় দায়িত্ব আছে যে স্কুলে এই কয়েক ঘন্টায় ওনারা সব শিখিয়ে দেবেন, বাকি সময় আপনাদের ওখানে সম্পূর্ণ বিপরীত জিনিস শেখাবেন, তাহলে কিন্তু হয় না, তাই না? যেটা হচ্ছে যে ছোট অবস্থায় যেমন এদের মন তৈরি করার জন্য যে নতুন নতুন ভাব দেওয়া, সেইটার জন্য আগে মাস্টারমশাইকে নিজেদের ভাবটা সুন্দরভাবে তৈরি করতে হবে, নিজেদের জীবনটা সুন্দর হওয়া চাই। যদি তাদের ব্যক্তিগত জীবন খারাপ হয়, সেই মানুষদের দ্বারা তারা খুব ভালো আচার্য হতে পারেন না, বরং তাদের দেওয়া উপদেশ ছাত্রছাত্রীদের মনে
সেইভাবে রেখাপাত করবে না। স্বামীজি এই জন্যই বলছেন একটা জ্বলন্ত আদর্শ চাই, একটা উদাহরণ চাই। আমরা খুব কম লোকই আছি যে আমরা সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারবো ফলো মি, আমার মতো হও, আমাকে অনুসরণ করো। তাই আমরা কি করি, স্বামী বিবেকানন্দকে দেখিয়ে দিই, মা সারদাকে দেখিয়ে দিই, শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিই, যে এদের সঙ্গে তোমরা যত পরিচিত হবে সেখান থেকে তোমরা তোমাদের জীবনের রসদ তোমরা পেয়ে যাবে। এটা একটা বড় জিনিস। এনাদের জীবন থেকে মাস্টারমশাইরা যেমন তাদের নিজেদের জীবন তৈরি করতে পারবে, সেইভাবে তারা মা বাবারা যেমন তাদের জীবনকে আরো উন্নত তলদিকে নিয়ে যেতে পারবেন। আপনারা ভালো আছেন, তো আরো ভালো কিভাবে হওয়া যায় সেটির জন্য আমরা দেখি ঠাকুর স্বামীজির জীবন এবং আদর্শ অত্যন্ত প্রয়োজন। তারপর সেইগুলো এখানে বাচ্চারা এসে মাস্টারমশাইদের কাছে শুনছে, দিদিমণিরা বলছেন এই চারদিকে যে সমস্ত আমরা এখানকার পরিবেশটাই সম্পূর্ণ আলাদা, মানে অন্যান্য স্কুলের থেকে এই স্কুলের ভাব আলাদা। তার কারণ একটা স্থান মাহাত্ম রয়েছে। প্রথমেই রয়েছে নন্দপুর, আমাদের ঠাকুরের এত বড় একটা শিক্ষাকেন্দ্র রয়েছে, সেখানকার একদম কাছাকাছি হওয়ার জন্য এখানকার ভাব অনেক ভালো। আর যারা চালাচ্ছেন তারাও অনেকটাই ঠাকুরের সঙ্গে ভাবিত বলেই, তারা মানুষকে ভালোবাসে বলেই, তারা এই পুরা দেশটাকে ভালোবাসে বলেই কিন্তু এই আরো কিভাবে অন্যরাও যাতে সেই ভালোভাবে তাদের জীবনকে তৈরি করতে পারে সেইগুলো একটা মহৎ ব্রতে তারা ভর্তি হয়েছে। একটা উচ্চ ভাবে প্রেরণা, এটা আমরা সহজে বুঝতে পারি। স্বামী যেমন বলছে যে আমরা শিক্ষা বলতে যেমন দেখি এখন সবকিছুই একটা মানে বিজনেস হয়ে গেছে। এডুকেশন বিজনেস, একটা খুব ভালো বিজনেস। হেলথ একটা বড় বিজনেস হয়ে গেছে। কোনোটাই এমন কোনো সেকশন নেই যেটাকে আমরা এখন বিজনেস না করে ফেলেছি। পুলিশ, আর্মি সেগুলোকে যথাসম্ভব বিজনেস করে কমার্শিয়াল করে দেওয়ার চেষ্টা করছি। এর মূলে রয়েছে কি মানুষের স্বার্থপরতা, তার আমিত্ব এত ক্ষুদ্র সীমার মধ্যে রয়েছে। শুধু এই স্থূল শরীরটিকে কেন্দ্র করে তার জন্য আমি কিভাবে ভালো থাকবো, আমি কিসে আনন্দে থাকবো, সুখে থাকবো, সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার জন্যই কিন্তু একজন মানুষ অন্য মানুষকে ঠকাচ্ছে বা তাদেরকে যে কোনোভাবে তাদের ক্ষতি করেও নিজে ভালো হওয়ার চেষ্টা করছে। কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাব হচ্ছে আমরা শুধু একটি মাত্র শরীরের মধ্যে সীমাবদ্ধ নই, জগতে যত শরীর আছে সবগুলোই আমারই শরীর, সবটাই আমি। এটা একটা খুব উঁচু আদর্শ। আপাতত যদি আমরা শুরু করি যে আমাদের ছোট্ট পরিবারটাকে বড় করার চেষ্টা, মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার, সেদিকে আর একটু বড় করে পুরো গ্রামকে নিয়ে, পুরো এলাকা নিয়ে, পুরো রাজ্যটাকে নিয়ে, পুরো দেশটাকে নিয়ে, তারপর এক সময় হচ্ছে গোটা পৃথিবীটাই, বিশ্বটাই আমাদের একটা পরিবার হয়ে যাবে। সেটা একটা ভাব। আর একটা ভাব, আমি তো শুধু এই শরীরটার মধ্যে নেই, সবটা মিলিয়ে যেখানে যত শরীর আছে সবটাই আমি। তাহলে কিন্তু আর মানুষ একে অন্যকে ঠকাবে না। সবসময় তখন দেখবে এগুলোর কাছে ওগুলোর কাছে। যার চরম উদাহরণ আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের জীবনে। শ্রীরামকৃষ্ণ ক্যান্সার হয়েছে, খেতে পারছে না, যা খাচ্ছে গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নরেন টরেন এরা অনেক করে ধরেছে, আপনি মা কালীকে বলুন আপনাকে যেন সারিয়ে দেন, ভালো করে দেন। শ্রীরামকৃষ্ণ মা কালীকে সরাসরি বলবেন না, আমরা যেমন গিয়ে বলি, ছাত্ররা যেমন গিয়ে বলবেন এই মা সরস্বতী আমায় পাশ করিয়ে দাও, আমি কি করেছি না, সরাসরি এই ঠাকুর আমার এইটা করে দাও, এইরকম সরাসরি না বলে বললেন মা খেতে পারছি না, যা খাচ্ছি বেরিয়ে যাচ্ছে, যাতে খেতে পারি সেইটা করে দিই। সঙ্গে সঙ্গে দেখালো মা বললেন এই নরেন্দ্র সবাইকে দিই, এই যে এত মুখে খাচ্ছিস। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি লজ্জায় কথাটি বলতে পারলাম না। শ্রীরামকৃষ্ণের লজ্জাবোধ কিসে দেখুন, কারণ কি বিকৃতিটা করেছি, কি খারাপ চিন্তাটা করেছি, কারণ শুধু এই শরীরটাকে রামকৃষ্ণ ভেবেছেন তিনি। আরো এই যে নরেন্দ্রাদি জগতে এত ছোট ছোট মানুষ করে জীবজন্তু রয়েছে, সেগুলো হয়তো শ্রীরামকৃষ্ণ তিনি ভুল করে খালি ওই একটা শরীরকে তিনি আমি বলে ফেলেছেন বলেই মা যেন তাকে ভর্সনা করে বলছেন এই যে এত মুখে খাচ্ছিস। আমাদের সকল নৈতিকতার মূলে, যত মূল্যবোধের মূলে কিন্তু এই একত্র বোধ রয়েছে। এটা আমাদের আগে বড়দেরকে বুঝতে হবে। আমাদের ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু কিছু মানুষ আছে যারা ইউনিটির পরিবর্তে ডাইভার্সিটির উপর জোর দেয়, যার একটা বড় প্রমাণ আমরা দেশ ভাগ দেখেছি। এখনো অনেক মানুষ আছে যারা ওই আমাদের মধ্যে কি কি ভেদগুলো আছে, পার্থক্যগুলো আছে, সেগুলোর উপর বেশি জোর
কিন্তু যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শাশ্বত ভারতবর্ষের আদর্শে আসতেছে, যারা শ্রীরামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দের ভাবাদর্শে যারা উদ্দীপিত হয়েছেন, তারা বৈচিত্র্যকে স্বীকার করেন। বৈচিত্র্যকে ধ্বংস করা নয়, কিন্তু we accept the diversity, yet we establish the unity also. আমাদের বৈচিত্র্যকে ধ্বংস করে দিলে চলবে না। সবাই একরকম ভাবে চলবে, একরকম খাবে, একভাবে কথা বলবে, একরকম পোশাক পরবে, এক বিষয় নিয়ে আলোচনা করবে, নো, সেটা কখনোই বলা হয়নি। সবাই এক ধর্মের হবে, সবাই একরকম চলবে, এটা কখনোই না। বৈচিত্র্যকে আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু তার সত্ত্বেও যে ইউনিটি আছে সেটাকে নিয়ে আমাদের চলতে হবে। বড়রা যদি এই ভাব নিয়ে চলে, ছোটদের মধ্যেও আপনি সেই ভাবগুলো আসবে। কারণ ওই যে বললাম, মাতৃমান পিতৃমান আচার্যবান। বাবা অফিস থেকে ফিরে এসে দেখছে মা ছেলেকে বকুল দিচ্ছে, কি ব্যাপার, কি হলো? না, বলবা স্কুল থেকে এসছে, কার একটা কলম চুরি করে নিয়ে এসছে। অমনি যদি বাবা বলে, তুই দাদা অন্যের কলম চুরি করে নিয়ে এসেছিস, তোকে তো গত সপ্তাহে তো অফিস থেকে এক প্যাকেট কলম এনে দিয়েছি। এখন বাবা যদি এইটা বলে, অফিসে নিচে কলম দেওয়া হয় না বাড়ি আনার জন্য, তিনিও ফেটে নিয়ে এসছে, সেই বাবার উপদেশে কি সন্তানের কাজ হবে? সন্তান শুনবে, সে জানে বাবাও ফেটে এনে দিয়েছে, আমিও সুযোগ পেয়েছি অনেকটা নিয়ে। বলার উদ্দেশ্য এখানে, যদি বাবা মা ঠিক মতো না চলে, যদি বাবা মা একে অন্যের সঙ্গে লড়াই করে একে অন্যকে গালাগাল দেয়, তারা এমন কিছু খারাপ শব্দ প্রয়োগ করবে যার প্রভাব বাচ্চাদের মধ্যে আসবে। খালি মাস্টারটাই সব করিয়ে দিবেন তা কিন্তু নয়। এই জন্য স্বামীজি বলছেন, শিক্ষকের ভূমিকা কি না বাগানের মালির মতো। শিক্ষক কখনোই অহংকার করে বলবেন আমি গাধা পিটিয়ে ঘোরা করবো, কখনোই হয় না। শিক্ষকের ভূমিকা বাগানের মালি যেমন গাছ লাগানোর পর সার দেবে, জল দেবে, পোকামাকড় এলে ওষুধ দেবে, গরু ছাগলে না খেয়ে গেলে তার জন্য চারদিক বেড়া দেবে, গাছটা কিন্তু নিজের থেকে বড় হবে। তাই স্বামী বলছেন, আমরা কেউ কাউকে শেখাতে পারি না, প্রত্যেকে নিজের মতো শেখে। এই স্কুলের পরিবেশ এমন হতে হবে, শিক্ষক শিক্ষিকারা এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে ছেলেমেয়েরা শেখার মতো পরিবেশটা পাবে, নিজের মতো করে শিখবে। এই জিনিসটা আমাদের স্বামী বলছেন যে আমরা যেন আনভেল করি, আমাদের মনের আবরণটা যত দূর হবে তত বেশি জ্ঞান আমরা লাভ করতে পারবো। যে মানুষের মধ্যে আবরণ সম্পূর্ণ দূর হয়েছে তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন বুদ্ধ, তিনি যিশু, তিনি রামকৃষ্ণ, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই শিক্ষক দিবসে আমাদের যেটা দেখতে হবে যে শিক্ষার মূল জিনিস উদ্দেশ্য কি। স্বামীজি সহজ করে বলছেন, ইটস নট এ বিজনেস, ইয়া বিদ্যা সা বিমুক্তয়, সা বিদ্যা ইয়া বিমুক্তয়, সেটাই প্রকৃত বিদ্যা যা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়, অজ্ঞান অন্ধকার দূর করে। স্বামীজি বলছেন যে শুধুমাত্র কতগুলো তথ্য আহরণ করা আমাদের জীবনের লক্ষ্য নয়, কতগুলো আইআইটি পাস, এমবিবিএস পাস করে ডাক্তার বা একটু বড় বড় আইটি সেক্টরে বড় বড় জায়েন্ট তৈরি করাও আমাদের লক্ষ্য নয়। স্বামীজি সুন্দর করে বলছে যে যেখানে ইচ্ছা শক্তির বিকাশ ঘটে, শিক্ষার উদ্দেশ্যে এমন মানুষ তৈরি করা যে নিজের মনকে, নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং ভালোর দিকে প্রযুক্ত করতে পেরেছে। শুধুমাত্র দেখুন এখন কত বড় বড় ইন্টেলেকচুয়াল জায়েন্ট আছে, অনেক উঁচু পদে আছে, কিন্তু তাদের নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই বলে তারা মন্দ কিছুতে প্রযুক্ত হচ্ছে। সুতরাং খুব বড় বড় ডিগ্রি লাভ করাই কিন্তু অর্জন করা আমাদের জীবনের লক্ষ্য নয়। যে বিদ্যাগুলো আমরা শিখছি সেগুলো দিয়ে কিভাবে নিজের এবং অন্যের কল্যাণ করা যায়, যতক্ষণ না নিজের এবং অন্যের কল্যাণে আমরা নিযুক্ত করছি সেই শিক্ষাকে শিক্ষা বলা যাচ্ছে না। তাই এইভাবে স্বামীজিকে লক্ষ্য দেখবেন আপনারা যুবকশিকে স্বামীজি আর তার এক বন্ধু নরেন আর যুবক নরেন তার বন্ধুকে আলোচনা হচ্ছে যে আর্ট কাকে বলা যাবে। তার বন্ধু বলছে যে কোনো লেখা হলে তাকে সাহিত্য বলা যাবে, কিন্তু নরেন্দ্র বলছে না, সেই লেখার যদি কোনো উচ্চ ভাবের দ্যোতক না হয়, প্রকাশক না হয়, সেই লেখাকে আমরা কখনো সাহিত্য বলবো না। আপনারা বলবেন বেশ কথা, শ্লীল সাহিত্য না বলুন, অশ্লীল সাহিত্য বলা যায়। নরেন্দ্রের মধ্যে অনেক স্বামী তিনি বলছেন যখন এটা উচ্চ ভাবের দিকে নিয়ে যাওয়া হয়, প্রকাশক হয়, তবেই তাকে আমরা সাহিত্য বলবো। তাকে খারাপ বলে আমরা সাহিত্য বলে উজ্জীবিত করতে পারি না। তিনি যেমন আগেকার দিনে আমাদের ঘর বাড়িতে তৈরি হতো, ছোট ছোট মাটির দোতলা ঘর, কিন্তু দেওয়ালে দেয় চিত্তি বিচিত্তির আকার, যেমন দুর্গাপূজার পেছনে এই যে আলোকগুলো থাকে। তিনি বলছেন এগুলো একটা ভাবের প্রকাশক। ঘটি, লাশ, আগে যেগুলো ছিল
এখনকার দিনে কোনো ভাবের কোনো প্রকাশ নেই, শুধুমাত্র অহংকার এবং দমের প্রকাশ ঘরবাড়িগুলোর মধ্যে দেখা যায়। তো সেই জন্য সেগুলোকে কখনোই হচ্ছে আমরা আর্ট বা কলা বা সৃষ্টি এটা বলা যায় না। তা আমাদের শিক্ষা দেওয়ার সঙ্গে এটাই যেন মনে রাখতে হবে যে বিদ্যাগুলো তারা পাবে সেগুলো যেন ভালোর দিকে নিয়ে যায়। দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে যখন ছোট ছোট যুবক ছেলেরা আসতো তাদের হাত নিয়ে তিনি পরীক্ষা করতেন, ওজন করতেন, দেখি তো তোর বুদ্ধিটা সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি। এই জিনিসটা এখনকার ছেলেদের বাচ্চাদের আইকিউ অনেক বেশি। এই বাচ্চাগুলো এরা হচ্ছে জেড জেনারেশনের বাচ্চা, ছেলেমেয়েরা এখনকার জেড এখনকার ভাষায় বলে। আর বাকিরা রয়েছে বেশিরভাগ ওয়াই জেনারেশন, খুব কমই আছে যারা এক্স জেনারেশন। তো এই জেড জেনের যে চিলড্রেন গুলো এগুলো আপনাদের অনেক উপরে চলতে থাকছে, কিন্তু আপনাদের এইটা মনে রাখতে হবে এই যে এত বুদ্ধি, এত প্রতিভা, এত ক্ষমতা, যদি ওই সৎ বুদ্ধি না হয়, শিক্ষার কাজ হচ্ছে বুদ্ধিকে মার্জিত করো। আমাদের সবকিছুকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, ঠাকুরের সমিতি সেটাই তো দিয়েছে। ঠাকুরের সমিতি কেন লক্ষাধিক বছর ধরে ভারতবর্ষে এটাই করে এসছে, আর জগৎবাসীকে এটাই নিজে অনুশীলন করছে, আবার অন্যের কাছে সেটাই প্রচার করছে, যেটাকে এখনকার ভাষায় বলা আছে মানে ভালো হয় এবং ভালো করে বিমুখ দুর্গুণ। নিজে ভালো না হলে অন্যকে ভালো করো এটা বললে চলবে না। সদা সত্যটা করিবে না করিয়া পরের বদলে চুরি করা হয়, চুরি করা বড় দোষ। শুধু এই উপদেশ যথেষ্ট নয়, যদি না সেই বাচ্চারা দেখে চারদিকে সবাই চুরি করে উড়িয়ে দিচ্ছে। আমরা শ্রীরামকৃষ্ণের কথা দেখছিলাম, মা যেই বলেছেন এই যে এত মুখে খাচ্ছিস তবু কেন বলছিস, লজ্জায় কথাটি বলতে পারে। এই যুগে দেখুন মানুষ কত বড় চুরি করছে, কত ব্যভিচারাতে নোংরা কাজ করে মুখ ভুলিয়ে দিতে পারছে। যুগের কত পরিবর্তন, যেখানে শ্রীরামকৃষ্ণ সামান্য একটু ছোট্ট যারা ত্রুটি দোষ করে ফেলতেন তার জন্য লজ্জায় কথাটি কইতে পারছে না, মাথা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। মা সীতার মতো বলছেন হে ধরনী দিদা হও, আমি তোমাদের প্রবেশ করি, আধারও প্রবেশ করি। কিন্তু এই যুগের মানুষ, সুতরাং এইরকম পরিবেশে থেকে আপনাদের চ্যালেঞ্জ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কাছে কাজটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। অন্যকে কি করলো আমরা জানার দরকার নাই, আমরা ভালো হওয়ার চেষ্টা করি না কেন? এইখানে এই দোষ, এই ডিপার্টমেন্টের প্রবলেম, এই সিস্টেমের প্রবলেম, বেশ কথা। স্বামীজি বলছেন একটা বাচ্চা ছেলেও দাঁড়িয়ে একটা সোসাইটির হাজারখানা দোষ দেখিয়ে দিতে পারে, তাতে কোনো বাহাদুরি নেই। কিন্তু দোষগুলোকে কিভাবে আমরা ওভারকাম করবো, সেটা থেকে বেরিয়ে এসে ভালোর দিকে যাবো, সেটাই তিনি দেখিয়ে দিতে পারেন। তিনি প্রকৃত মানব প্রেমিক, তিনি প্রকৃত দেশের প্রেমিক বা দেশপ্রেমী, এটাই স্বামীজি দেখিয়েছেন। এই ছোটদের যেমন যদি বলা হয়, সবাই মৌমাছি দেখেছো? মৌমাছি, এই মৌমাছি যারা দেখেছো হাত তোলো। মৌচাক আর মাছি দেখেছো? মাছি আর মৌমাছির কি পার্থক্য? মাছি ভালো খাওয়ারও তোর জন্য মা ধর ডেয়ারি মিল্কটা রেখেছে, কেটেছিস সবে, আর মিষ্টি এসে তাতেও বসে, আবার ড্রেনে নোংরাতেও বসে। আর মৌমাছি সবসময় খুলে খুলে বসে। তাহলে মাছির মতো হওয়া ভালো না মৌমাছির মতো হওয়া ভালো? কোনটা হবে? আরো সবসময় ভালো হতে থাকবে। সুতরাং তোমাদের প্রথম চেষ্টা হবে আমরা মাছির মতো হব না, যে ভালোতেও বসে মন্দতেও নোংরাতেও বসে। আমার তোমাদের প্রথম চেষ্টা হবে কি না আমরা মৌমাছির মতো হব, শুধু ভালো জিনিসই বসবো, যেখান থেকে ভালো জিনিসটা পাবো সেটাই আমরা সংগ্রহ করবো। আচ্ছা, মাকে কে কে ভালোবাসো? হাত তো নয় ছোটরা, মাকে কে কে ভালোবাসো? তুই মাকে ভালোবাসিস না? যারা যারা মাকে ভালোবাসে তারা উঁচু করে হাত তোলো। মাকে ভালোবাসা উচিত, মাকে ভালোবাসবে। তেমনি করে আমাদের আরেকটা মা আছে, তাকে বলা হচ্ছে যে দেশে আমরা জন্মেছি, এই ভারতবর্ষ। আমাদের নিজেদের মাকে যেমন ভালোবাসতে হবে, মায়ের দুঃখ কষ্ট আমরা দিতে চাইবো না। যে ভালো সন্তান ছেলেমেয়েরা কখনোই চাইবে না তার জন্য তার মায়ের কষ্ট হোক। তেমনি করে আমাদের আরেকটা মা আছে, তাকে বলে ভারতবর্ষ। তারও যাতে কষ্ট না হয় সেই মাকেও ভালোবাসতে হবে। এইভাবে আমাদের জীবনকে তৈরি করতে হবে। এই শিক্ষক দিবস প্রতি বছর আসবে, আরো কত কত অনুষ্ঠান আসবে। আমরা দেখি পাশ্চাত্যের শিক্ষাবিদরা বলছেন যে ছাত্রছাত্রী নতুন ছেলে মেয়েদের মনে ভালো ভাব দেওয়ার জন্য বা স্কুলের সঙ্গে তাদের আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে একটা বড় উপায় হচ্ছে নতুন নতুন ইভেন্ট বা কালচারাল প্রোগ্রাম বা স্পোর্টসে তাদেরকে এনগেজ করা।
শুধুমাত্র একাডেমিক লাইফ ভাবে নয়, আরো অন্যান্য দিকভাবে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যাতে হয় সেইগুলো খুব প্রয়োজন আছে। পাশ্চাত্যের অনেক শিক্ষাবিদ এটা বলছে। আমি অত্যন্ত আনন্দিত যে এই স্কুলেও দেখতে পাচ্ছি এই পূর্বদের যে বিভিন্ন ওদিকে আমরা প্রচুর প্রোগ্রাম করি, তাতে বাচ্চাদের মনটা খুব সুন্দর ভাবে তৈরি হয়। এরকম অনুষ্ঠান যত হয়, তবে যেটা বললাম নিজেদেরকে কিন্তু ভালো হতে হবে। শিক্ষকদের এটা কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব, এটা মনে রাখতে হবে। ঠাকুমা শান্তির ভাবে যদি আমরা চলতে চাই, আজকে এরকম অনুষ্ঠান আরো চলতে থাকুক, ভালোভাবে হতে থাকুক। অনেক একটু দেরি করেই হয়েছে। আমাদের বলতে বলতে আমরা ঘন্টা পর ঘন্টা বলতে পারি। সাধুদের সম্বন্ধে বলা হয় যে বক্তৃতা তো দিতে পারি, বিদ্যানন্দজি বলতেন থামতে পারো কি, থামতে জানো কি। সুতরাং গাড়ি ড্রাইভিং চালানোর সময় কিন্তু কিভাবে গাড়ি থামাতে হয় সেটা জানা অত্যন্ত প্রয়োজন আছে। মা আছেন বাংলার বন্ধুকে আর ভালো করে বলবেন। মহারাজের ভজন শুনবো আমরা, ছেলে মেয়েদের বাচ্চাদের অনুষ্ঠান শুনবই। পরে কোনো অনুষ্ঠানের দীর্ঘ বক্তৃতার অবকাশ করে দেওয়া যেতে পারে। শুধু এইটুকু আমরা এরকম দিনে আমরা এই অঙ্গীকার করবো যে আমরা ভালো হবো, অন্যকেও ভালো হতে সাহায্য করবো। তবে সেই সময় এটা মনে রাখতে হবে, ভালো হওয়ার ঠিকা সবাই নিয়ে নেয়, সবাই চায়ও না। ধর্ম যেমন সবার জন্য নয়, যারা চায় চয়েস করেছে ভালো ধর্মকে, তারা তাদের জন্য, নট ফর গড। ভালো হওয়া যদি বঙ্কিম চাটুর্যের কথা রয়েছেন আমাদের সাহিত্যিক, তুমি অদম্বতী আমি উত্তম হইবে না কেন। পাড়া শুদ্ধ লোক সবাই খারাপ হোক, রাজ্য শুদ্ধ লোক, দেশ শুদ্ধ লোক খারাপ হোক, তাতে আমার কি এসে গেল? আমি যদি ভালো হই আমার তাকেই সুন্দর করে হবে। প্রেমসানন্দজির একটা কথা দিয়ে খালি শেষ করবো, যে নিজে ভালো হওয়া অন্যের ভালো হওয়া নেই। প্রেমসানন্দজি ছিলেন সারগাছি আশ্রমে, সেখানে একজন ভলেন্টিয়ার ছিলেন বাদল বাবু। বাদল বাবুর স্বভাব ছিল যেখানে যদি ভালো ভালো কোনো সাধুরা এলে, মহারাজা এলে দর্শন করবে, তার কথা শুনে আসুন। এসে এরকম বলতেন, মহারাজ প্রেমসানন্দজির কাছে অমুক জায়গায় গিয়ে ওই মহারাজকে দেখে এলাম, অমুক বাবাকে দেখে এলাম, এইসব বলছে। তা একদিন প্রেমসানন্দজি বলছেন, দেখ বাদলা, বাদলকে আলোক করে বাদলা, যদি জগৎ শুদ্ধ লোক রামকৃষ্ণ পরমহংস হয়ে যায়, তাদের তোরই বাকি আর আমারই বাকি। অর্থাৎ যতক্ষণ না আমরা ভালো হচ্ছি, রামকৃষ্ণ পরমহংস হচ্ছি, তাতে সবাই ভালো হয়ে গেল, আমাদের কিছু এসে যায় না। আর বিপরীত ক্রমে জগৎ শুদ্ধ সবাই যদি কালো পাড়ির মতো হয়ে যায়, সবাই যদি লাদেনের মতো হয়ে যায়, তাতে আমাদের কি? যদি আমরা ঠাকুর শান্তির ভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করার দিকে নিয়ে যেতে পারি, সেখানেই আমাদের সার্থকতা। সবাই ভালো থাকুন, আনন্দ হবে। সবাইকে আরেকবার প্রণাম জানিয়ে জয় গুরু, জয় গুরু।